সাকিব লুজার একদম আপনি ফাইট আলটিমেটলি করেছেন। আমি গেইনার সাকিব লুজার একদম এক বাক্যে বলবো। অপু গেইনার, সাকিব লুজার। অপু বিশ্বাস সফল হয়ে গিয়েছেন, সাকিব খান ব্যর্থ হয়ে গিয়েছেন। কারণ কি, কিভাবে অপু বিশ্বাস সফল হলেন, কিভাবে তিনি এত সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন? এই যে দেখুন, আমি আজকে 14 ফেব্রুয়ারি একটি সিনেমার মহরত করতে যাচ্ছি। সিনেমাটার নাম হচ্ছে ওপারে চন্দ্রাবতী। আমার সাথে কো আর্টিস্ট আছেন সাইমন। আচ্ছা, তো আমি আমার পজিশনে হ্যাঁ, আবার আসছি। অপু বিশ্বাসের হাতে একটি সিনেমা আসতে যাচ্ছে, মহরত হতে যাচ্ছে। সেটির নাম ওপারে চন্দ্রাবতী। ওপারের চন্দ্রাবতী মানে কি? কলকাতার দৃষ্টিতে তো বাংলাদেশকে ওপার বলা হয়, অর্থাৎ কলকাতা থেকে সিনেমাটি মুক্তি পাবে এই বাংলাদেশের কাহিনী নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে। তার মানে অপু বিশ্বাস আবার তার আগের পজিশনে আসছেন। সাকিব খানের হাতে তো সিনেমা নেই। কথাটি তখনকার, যখন সাকিব খানের বিরুদ্ধে বিশাল এক চক্রের সাথে মিলে অপু বিশ্বাস চক্রান্তে লিপ্ত হয়েছিলেন। সেই চক্রান্ত বা ষড়যন্ত্র সফল হয়ে গিয়েছেন অপু বিশ্বাস মনে করে, এবং সাক্ষাৎকার দিয়েছিলেন আরাফাত শাকিলকে, একটি রেডিও স্টেশনকে। অপু বিশ্বাস কিন্তু সফল, সাকিব খানের হাতে সিনেমা নেই, সাকিব খান শেষ। এমনকি সাকিব খানের সিনেমা যেন কোনো মানুষ না দেখে, সেই জন্য তিনি এরকম কথা বলেছেন। তারা এখন টোটালি তাদের হাজবেন্ডকে স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে শাকিব খানের কোনো ছবি, কোনো কথা, কিছু যদি মোবাইলে রাখো, তোমাদের বাসা ঢোকা বন্ধ। দেখেছেন, সাকিব খানের সিনেমা যেন মোবাইলে কোনো রকম সিনেমার ক্লিপস, কোনো বক্তব্য কোনো মোবাইলে থাকা যাবে না, এমন প্রচারণা চালিয়েছে অপু বিশ্বাস। সেই অপু বিশ্বাসের আরও বিস্তর বক্তব্য শোনাবো। সাকিব খানের সিনেমাকে থামিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য অপু বিশ্বাস যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, সেই বক্তব্যটি পুরো শোনাবো। কথা হলো, সেই অপু বিশ্বাস এখন বাংলাদেশের আরেক লেজেন্ড ইলিয়াস কাঞ্চনের সাথে কন্ট্রোভার্সিতে লিপ্ত হয়েছেন, তর্কে লিপ্ত হয়েছেন। কিভাবে? সাকিব খানের তুফান সিনেমা যখন কলকাতাতে মুক্তি পায়, তখন ইলিয়াস কাঞ্চনের ফেসবুকের ওয়ালে একটি নিউজ শেয়ার করা হয়েছে। নিউজটি হলো তুফান সিনেমা কলকাতায় ধাক্কা খেলো, অর্থাৎ কলকাতায় অত ভালো চলছে না। কলকাতা খুব স্বাভাবিক, তুফান সিনেমা হলো আমাদের দেশের সিনেমা, বাংলাদেশের সিনেমা। বাংলাদেশে 130টি 20টি 29টি সিনেমাতে মুক্তি পেয়েছে তুফান, কলকাতাতে মুক্তি পেয়েছে 47টি সিনেমায়। স্বাভাবিক, সেখানে একটু কমই মুক্তি পাবে, স্বাভাবিক। আমাদের দেশের স্টার, আমাদের দেশে বেশি মুক্তি পাবে। এক, দ্বিতীয়ত হলো কলকাতার নেগেটিভ রিভিউয়াররা যে ভয়ঙ্কর রকম খারাপ রিভিউ দিয়েছে তুফানের ব্যাপারে, সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ কি এত খারাপ রিভিউ দিয়েছে তুফানের ব্যাপারে? দেয়নি। দু একজন ব্যতীত কোনো এরকম খারাপ রিভিউ দেয়নি। কলকাতার যেমন আর রিভিউয়ার, সে যেই পরিমাণ নেগেটিভ রিভিউ দিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। কই, অপু বিশ্বাস তো সেখানে গিয়ে আর এর বিরুদ্ধে নিজের ফেসবুক থেকে অথবা নিজের ইউটিউব থেকে কোনো প্রতিবাদ করলো না। এখানে ইলিয়াস কাঞ্চনের একটি নিউজ শেয়ার দিয়েছে, সেখানে তিনি প্রতিবাদ করতে এসেছেন। এটি মানুষ জানবে, সাকিব খানের ভক্তরা তাকে বাহবা দিবে, সাকিব খানের ভক্তরা বলবে অপু বিশ্বাসকে ঘরে তুলে নাও, অপু বিশ্বাস তোমার ভালোর জন্য কত কিছু করছে। অথচ এই অপু বিশ্বাস একসময় সাকিব খানের সিনেমা বন্ধ করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্রে ফাঁদ ঠিক করে রেখেছে। পরিচিত ফ্রেন্ড সার্কেল আছেন, তারা এখন টোটালি তাদের হাজবেন্ডকে স্ট্রিক্টলি বলে দিচ্ছে যে শাকিব খানের কোনো ছবি, কোনো কথা, কিছু যদি মোবাইলে রাখো, তোমাদের বাসা ঢোকা বন্ধ। শাকিব খান এত সুন্দর বাচ্চা, প্রথমে বলবো, আবার তোমার মতো ওয়াইফ থুয়ে যখন বেহায়াপনা করতে পারে, এর জন্য টোটালি যদি দেখো বাসায় ঢোকা বন্ধ, নাহলে আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি। সাকিব লুজার একদম, আপনি ফাইট আলটিমেটলি করেছেন। আমি গেইনার, সাকিব লুজার একদম এক বাক্যে বলবো। আমি একজন বাংলাদেশের নায়িকা, আমি 3 দিক থেকেই হচ্ছে গিয়ে কি বলে জয়ী হয়েছি। আমি আজকে 14 ফেব্রুয়ারি একটি সিনেমার মহরত করতে যাচ্ছি। সিনেমাটার নাম হচ্ছে ওপারে চন্দ্রাবতী। আমার সাথে কো আর্টিস্ট আছেন সাইমন। আচ্ছা, তো আমি আমার পজিশনে আবার আসছি। একটা সিনেমা হলেও আমি করতে পারছি, আল্লাহ আমাকে তৌফিক দান করাচ্ছেন আফটার মাদার। সো আমি গেইনার, সাকিব লুজার। এক্স্যাক্টলি, সাকিব চেয়েছিল আমাকে কখনোই দর্শকদের মাঝে না আনা, আমার বাচ্চাকে না আনা। সাকিব
নাটাকে যে দর্শক বুঝতে পারছে এবং আমি যে চেয়েছি আমি থাকবো, এই জন্য আমি কিনা। তো আমি বললাম কেন রে, কেন? বলতেছে আরে এক্স্যাক্টলি, তা তো বটেই। শাকিব খান এত সুন্দর বাচ্চা, প্রথমে বলবো, আবার তোমার মতো ওয়াইফ থুয়ে যখন বেহায়াপানা করতে পারে, তাহলে আমার স্বামী এসে কাল রাতে আমাকে বলবে তুমি থাকো, বাচ্চা থাকুক, আমি বেহায়াপানা করে আসি। এর জন্য টোটালি যদি দেখো বাসায় ঢোকা বন্ধ, নাহলে আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি। শুধু তাই নয়, মানুষ যেন মোবাইলেও শাকিব খানের সিনেমার ক্লিপস, কোনো মুভি না রাখে সেজন্য প্রচারণা চালিয়েছে এই অপবিশ্বাস। এখন ইলিয়াস কাঞ্চনের ফেসবুক ওয়ালে এটা ইলিয়াস কাঞ্চন শেয়ার দিয়েছে কিনা তারও নিশ্চয়তা নেই। ইলিয়াস কাঞ্চন যে ব্যস্ত ধরনের মানুষ, তাছাড়া তার বয়স হয়েছে, তিনি নিরাপদ নিউজ নিয়ে ব্যাপক ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ত থাকেন তিনি। এটা তার ফেসবুক, তার পত্রিকা, এগুলা চালায় অন্য কেউ। এটার জন্য আলাদা বোর্ড আছে, সম্পাদনা বোর্ড আছে, তার পাবলিক রিলেশন কমিটি আছে, তারা চালায়। এটার জন্য অপবিশ্বাস তেলে বেগুনে জমে উঠেছেন। আপনি গার্জিয়ানের মতো কাজ করেছেন কিনা এই সেই, আবার সালামও দিয়েছে এরকম তিনি। কিন্তু দেখেন, শাকিব খানকে নিয়ে যে বিশ্রী কথা বলেছে আফরান নিশো, শাকিব খানকে নিয়ে বাজে কথা বলেছে রায়হান রাফি, তখন অপবিশ্বাস কিছু বলেনি। কলকাতার মুভি রিভিউয়ার আর শাকিব খানকে নিয়ে ইয়ার্কি করেছে যে তুফান সিনেমার জন্য ভারতের সকল সরকারি অফিস 2 দিনের বন্ধ ঘোষণা করেছে, আপনারা এখন শান্তিতে তুফান দেখুন, এভাবেই ইয়ার্কি করেছে। তখন তো অপবিশ্বাসকে তার ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে কোনো প্রতিবাদ করতে দেখা গেল না। এটা হলো অপবিশ্বাসের একটা স্ট্যান্ডবাজি দেখানো। তার এখন দর্শক নেই, ভক্ত নেই। এখন তাদের শাকিব খানের ভক্তদেরকে আমাদের কিছু সেন্টিমেন্ট নিয়ে তিনি নিজেকে আবার উপস্থাপন করতে চান, যাতে আমরা বলি অপবিশ্বাসকে যেন শাকিব খান তার ঘরে তুলে নেয়। এখন শাকিব খান এখন এত কড়া কথার বলার কারণ হলো একমাত্র এটাই। আরেকটি বিষয় আছে, অপবিশ্বাস যে দীর্ঘদিন যাবৎ তার হাতে সিনেমা নেই, যেসব সিনেমা করছে, ও ট্র্যাপ, প্রেম প্রীতির বন্ধন, এইসব সিনেমা করছে, ও লাল শাড়ি, মানে অনুদানের সিনেমা, আল্লাহর রাজনৈতিক সিনেমা, মানে আল্লাহর রাস্তায় দেওয়া সিনেমা, এসব সিনেমা করছেন তিনি। কোনোটিরই এগুলোর কোনো কোয়ালিটি নেই। কিন্তু সাংবাদিক যখন তাকে প্রশ্ন করে আপনি এখন কেন সিনেমা করছেন না, তখন অপবিশ্বাস রেগে যান আর বলেন, আমি খুব বেছে সিনেমা করতেছি, দেখে শুনে করতেছি, গল্পে আমার পছন্দ হতে হবে, জুৎসই গল্প হতে হবে, ব্যক্তিত্ব থাকে না এমন সিনেমা তো করা যাবে না। এই ধরনের লামসাম কথাবার্তা বলে তিনি নানান রকম ফিকির ফন্দি এতে মনে হয় যেন এই দুনিয়ার কেউ তার কথা বোঝে না। এই বাংলাদেশে একমাত্র চালাক মহিলা তিনি যেমন কোনো ইন্টারভিউ দিতে গেলে, ইন্টারভিউ যদি 24 মিনিট হয়, 8 মিনিট তিনি কথা বলবেন শবনম বুবলিকে নিয়ে। প্রথমে বলবেন এই মহিলাকে আমি চিনি না, ব্যক্তিত্ব থাকলে এরকম করতে পারে না, এই বলে যে শুরু করবেন শবনম বুবলিকে নিয়ে 5, 7, 8 মিনিট তিনি বলতেই থাকেন। এরপরে তার শুরু হবে তার ওয়ার্ড্রবে কি আছে, শাকিব খানের সাথে কি কি স্মৃতি, বর্তমানের কোনো তার স্মৃতি নেই। আবার বলবে ব্যক্তিগত বিষয় আমি বলতে চাই না, কিন্তু শাকিব খান নিয়ে কথা বলবে। এরপরে তিনি বলবেন এই তার কি কি গয়নাপাতি আছে, শাড়ি আছে, লুঙ্গি আছে, এসব নিয়ে কথা বলবেন। এইভাবে তিনি 24 মিনিট শেষ করবেন। আসলে তার আর কিচ্ছু নাই কথা বলার, এগুলো দিয়েই তিনি তার পরিক্রমা চালাতে চান। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখন ফিতা কাটতে কাটতে কেউ তাকে কল করছে না, ডাকছে না, কমে গিয়েছে। এই কারণে তিনি কিন্তু 4 পায়ে পাগলা প্রাণীর মতো হয়ে গিয়েছেন। জিহ্বা বের করে তিনি এখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। ওই যে নগদ ইনকাম বন্ধ হয়ে গিয়েছে, মানুষ বিশ্বাস করে না। তাকে দিয়ে উদ্বোধন করালে মানুষ যেই পণ্যের উদ্বোধন করাবে ওই পণ্যের বিক্রি কমে যায়। এই কারণে তাকে দিয়ে এখন আর উদ্বোধন করাচ্ছে না। ফিতা কাটার যুগ তার শেষ হয়ে গেছে তার জন্য। হ্যাঁ, এখন ফিতা খোলার যুগ চলে আসছে। সবাই অনেক ভালো থাকবেন, তিনি যেন সুপথে ফিরে আসে দোয়া করবেন। আমাকেও
দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও। সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স।